গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে যুক্ত হয়ে যাবে 20 নম্বর প্র্যাকটিস সেটে এবং নিজের সামনে প্রত্যেকে একটা পেন এবং রাফ খাতা নিয়ে বসে যাবে, কারণ আজকে আমাদের 20 অর্থাৎ 20 নম্বর প্র্যাকটিস সেট আর আমাদেরকে নোট খাতাতে তুললে হবে না। প্রত্যেকটা অঙ্ক আমি করার আগে তোমাদেরকে করতে হবে, কারণ অলরেডি আজকে 20 নম্বর প্র্যাকটিস সেট 19টা হয়ে গেছে। আশা করি যারা ঠিকঠাকভাবে প্রত্যেকটা প্র্যাকটিস রিভিশন করেছো, ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছো, আমি এখান থেকে করার পরে আশা করি তারা আর কোনো জায়গাতে আটকাবে না। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ কম সময়ের মধ্যে আমাদেরকে যত পারি করতে হবে অ্যান্সারগুলো। সেই জন্য প্রত্যেকে রাফ খাতা নিয়ে বসবে, যত শর্টকাটে পারো তত শর্টকাটে করার চেষ্টা করো অঙ্কগুলো। তাহলে চলো, প্রথম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে, কি বলছে? দুটি প্রতিযোগীর মধ্যে একটি নির্বাচনে প্রযুক্তিগত সমস্যার কারণে মোট ভোটের 25% অবৈধ হিসেবে চিহ্নিত করা হয়। তার মানে কি বলছে আমাকে, যে ধরে নাও যে একটা গ্রামে, তোমাদের গ্রামে ভোট হচ্ছে, সেখানে দুইজন প্রার্থী দাঁড়িয়েছে, একজন আর একজনের বিপক্ষে। এবার তোমাদের গ্রামের প্রত্যেকটা মানুষ ভোট দিতে গেল। এবার ভোট দেওয়ার পরে যখন ভোট গণনা হচ্ছে তখন দেখছে যে 25% ভোট নষ্ট হয়ে গেছে। 25% ভোট নষ্ট হয়ে গেছে, অর্থাৎ 25% ভোট কারো দিকে যাচ্ছে না আমার। তার মানে দেখো, আমি যদি ধরে নিই যে টোটাল ভোট 100টা, তাহলে টোটাল ভোট যদি 100 হয়, তার মধ্যে কত পার্সেন্ট নষ্ট হয়ে গেছে? 25% নষ্ট হয়েছে। তাহলে 100-র 25% কত? 25। তার মানে বৈধ ভোট কটা? যদি 25% অবৈধ ভোট হয়ে যায়, তার মানে বাকিটা হচ্ছে আমার বৈধ ভোট। তার মানে বাকি কত হয়ে যাবে? 100 থেকে 25 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল আমার? 75। তাহলে 75টা হচ্ছে কি আমার বৈধ ভোট। এবার আমাকে প্রশ্নে কি বলছে? বিজয়ী 7,500 ভোট পায়। বিজয়ী কত ভোট পাচ্ছে? 7,500 ভোট পাচ্ছে, যা হচ্ছে বৈধ ভোটের 2/3। বিজয়ী এই 7,500 ভোট যেটা পেয়েছে সেটা হচ্ছে বৈধ ভোটের 2/3। তার মানে বৈধ ভোট কত ছিল? 100 মোট ভোট ছিল, সেখান থেকে 25% অবৈধ। তার মানে বাকিটা ছিল 75টা ছিল কি? বৈধ। এই বৈধ ভোট এর মানে কি? গুণ। বৈধ ভোট এর 2/3 অংশ কি পেয়েছে? ভোট পেয়েছে। তার মানে দেখো, কাটাকাটি করো, 3 2 6 3 5, 3 2 6 3 5 15, তার মানে 25 2 50। তার মানে যে বিজয়ী হয়েছে, অর্থাৎ যে জয়লাভ করেছে, সে ভোট পেয়েছে কত? 50। কিন্তু আমাকে প্রশ্নে বলে দিয়েছে যে বিজয় প্রার্থী কত পেয়েছে? 75,000, 7,500। এখানে পাচ্ছি আমরা 50, এখানে পাচ্ছি 7,500। তার মানে এই 50-এর মানটা কত? 50-এর মানটাই হয়ে যাবে 7,500। তাহলে 1-এর মানটা কত হয়ে যাবে? 7,500/50। তাহলে আমাকে প্রশ্নে কি বের করতে বলেছে? বলছে যে বিজয় প্রার্থীর পাওয়া ভোট এবং অবৈধ ভোটের মধ্যে পার্থক্য কত। তার মানে বিজয় প্রার্থীর ভোটটা কত ছিল? এত। এবার বলছে বিজয় প্রার্থীর পাওয়া ভোট এবং অবৈধ ভোটের পার্থক্য কত। তার মানে আমরা তো জানি যে বিজয় প্রার্থীর ভোট কত পেয়েছে, তার মানে আমাকে বের করতে হবে কি? অবৈধ ভোটটা। আর অবৈধ ভোট কত ছিল? 25। তার মানে 25-এর মানটা বের করো। 25-এর মানটা কত হয়ে গেল? 7500/50 ইন্টু 25। 25 2 50, কাটাকাটি করলে 3 2 6 7 2 14 5 2 10, এত কত গেলো? 3750 হয়ে গেল। কি? এটা আমার অবৈধ ভোট। আমাকে কি জিজ্ঞাসা করেছে? যে বিজয় প্রার্থী পাওয়া ভোট এবং অবৈধ ভোটের মধ্যে আমার পার্থক্য কত। পার্থক্য মানে কি? বিয়োগ। তার মানে বিজয় প্রার্থী পাওয়ার ভোট থেকে আমরা বিয়োগ করে দেবো কি? অবৈধ ভোটটা কত পেয়েছে? 37,500। তার মানে এটা থেকে যদি বিয়োগ করি তাহলে 37,085 হয়ে যাবে আমার কি? অ্যান্সার। চলো, একেবারে সহজ কোশ্চেন ছিল। নেক্সট প্রশ্ন পড়বে। প্রত্যেককে আমি করার আগে করার চেষ্টা করবে, কারণ পরীক্ষার আর বেশি দিন সময় নেই এবং আমাদের প্র্যাকটিস সেটও অলরেডি কতটা হয়ে গেল? আমাদের প্র্যাকটিস সেট অলরেডি 20টা হয়ে গেল আজকে। চলো, একজন ঘড়ি বিক্রেতা এটা একটি ঘড়িতে 8% এবং 18% ডিসকাউন্ট ঘোষণা করে। ডিসকাউন্ট ঘোষণা করে বলতে ছাড় ঘোষণা করছে। কত কত? 8% করছে একবার, আর একবার করছে কত পার্সেন্ট? আমার 18%। অর্থাৎ 8% ছাড় দেওয়ার পরে আবার 18% ছাড় দিচ্ছে। তাহলে কি বলছে? যদি ঘড়িটির বিক্রয় মূল্য 943 টাকা হয়, অর্থাৎ ছাড় দেওয়ার পরে ঘড়িটা কত টাকাতে বিক্রি করছে? 943 টাকাতে। তাহলে বলছে যে ঘড়িটির বাজার মূল্য কত, অর্থাৎ নির্ধারিত মূল্য কত জিজ্ঞাসা করছে, অর্থাৎ মার্কেট প্রাইস জিজ্ঞাসা করছে। তার মানে আমরা কী করবো? 8% ছাড় দিচ্ছে মানে কি? 8/100 পার্সেন্টেজ মানে কি? 8% মানে কি? 8/100। তার মানে কাটাকাটি করো, 4 2 8, 4 25 100। 8% মানে কত? 2/25। তার মানে এখান থেকে 18% মানে কী হয়ে যাবে স্যার? একই রকম হবে 18/100। পার্সেন্ট মানে হচ্ছে 100 দ্বারা ভাগ। তবে 2 দ্বারা কাটো, 9, 2 দ্বারা কত হয়ে যাবে? 50। তার মানে কত হয়ে গেল? 9/50। তার মানে দেখো,
ছাড় যখনই বলবে তখন ছাড় কার উপরে হয়? বাজার মূল্যের উপরে। ছাড় যখনই বলবে তখন কার কার অনুপাত তৈরি হবে? মার্কেট প্রাইস অর্থাৎ নির্ধারিত মূল্য আর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য অর্থাৎ সেলিং প্রাইস, মার্কেট প্রাইস আর সেলিং প্রাইস। তাহলে 8% ছাড় দিচ্ছে, কথার অর্থ কি? 25 টাকা যদি আমার বস্তুটার নির্ধারিত মূল্য হয় তাহলে 2 টাকা ছাড় দিবে, তার মানে বিক্রি করবে কত টাকা দিয়ে? 25 টাকাতে 2 টাকা ছাড় দিচ্ছে, তার মানে বিক্রি করছে 23 টাকাতে। এবার এখানে দেখো বস্তুটার মূল্য যদি আমার 50 হয়, 2 দ্বারা 9 আর 2 দ্বারা যদি কাটি 50। আচ্ছা, বস্তুটার নির্ধারিত মূল্য যদি আমার 50 টাকা হয় অর্থাৎ মার্কেট প্রাইস যদি 50 টাকা হয় তাহলে 9 টাকা ছাড়ে বিক্রি করবে, তার মানে কত টাকাতে বিক্রি করবে? 41 টাকাতে। তার মানে এখান থেকে আমরা কি বের করব? গুণ করব। 50 দ্বারা গুণ করো 25-এ, 25 0 0, 5 25-এ 125, তার মানে কত হয়ে গেল? 1250। আর এখানে যদি আমি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 23 একে 23 3, হাতে থাকলো 2, আর 3 4 12, 13 14, 4 2 8, 1 9, 943 হয়ে যাবে আমার। কি দেখে নাও একবার, 41কে যদি 23 দ্বারা গুণ করি, 3 1 3, 3 4 12, 2 4, কত হয়ে গেল? 3 4 5 5। আচ্ছা, 41 আর 23, 3 1 3, 3 4 12, 2 1 2 আর 4 2, আচ্ছা এখানে 8 হবে, তার মানে 3 4 9, 9 4 3, তার মানে 943 টাকা। তার মানে আমরা কি পেলাম এখান থেকে? যে বস্তুটা যদি বাজার মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস যদি 1250 ইউনিট হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হয়ে যাবে স্যার? বিক্রয় মূল্যটা হবে 943 ইউনিট। তার মানে দেখো এই 943 ইউনিট আমরা এখানে পেলাম, কিন্তু প্রশ্নে কত বলেছে? যে বিক্রি করছে কত টাকাতে? 943-এ। তার মানে বলছে আমাদেরকে যে বস্তুটার নির্ধারিত মূল্য অর্থাৎ মার্কেট প্রাইস কত? তার মানে 943 টাকা যদি সেলিং প্রাইস হয় তার মানে মার্কেট প্রাইসটা কত পেয়েছি? 1250। আমার অ্যান্সার হয়ে গেল কত? 1250। যেহেতু 943-এর মান প্রশ্নে আমার 943 টাকাই দেওয়া আছে, তার মানে নির্ধারিত মূল্যটাও হয়ে যাবে আমাদের কত? 1250। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো কি বলছে? 0.002 চতুর্থ সমানুপাতি বের করতে বলছে, একেবারে জলের মতো সহজ, তোমরা প্রত্যেকে করো। 0.002 প্রত্যেকে করবে, এখানে দেখবে না কিন্তু, আগে তোমরা প্রত্যেকে করবে। 0.002 কমা কত বলেছে? 0.04 কমা 0.0006 কী বলেছে আমাকে? চতুর্থ সমানুপাতি বের করতে বলেছে। তাহলে চতুর্থ সমানুপাতি বের করার নিয়ম কি? আমার শেষের দুটো সংখ্যা গুণ হয়ে উপরে বসবে, তার মানে 0.04 গুণ হয়ে উপরে বসলো, আর এটা তবে তৃতীয়টা কি রয়েছে? 0.0006টা উপরে গুণ হয়ে বসবে, নিচে কি বসবে? প্রথম সংখ্যাটা কি রয়েছে? 0.002 রয়েছে। তাহলে আমরা এখান থেকে দশমিকটা উঠিয়ে দেবো। দেখো এখান থেকে যদি দশমিক তুলে দিই তার মানে নিচে কত বসবে? দশমিকের জন্য 1, পরে জয়টা সংখ্যা থাকবে তয়টা 0, তার কটা সংখ্যা রয়েছে? 2টা, তার মানে 1 2। তারপরে দেখো এখান থেকে দশমিক যদি তুলি তো 1, পরে কটা? 4টা সংখ্যা, তার মানে 4টা 0। এবার নিচের দশমিকটা তুলে উপরে আমাকে গুণ করতে হবে, তাহলে দশমিক তুলে দিলাম, তাহলে উপরে কি দ্বারা গুণ করতে হবে? 1, পরে 3টা সংখ্যা, তারপরে 3টা শূন্য দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখান থেকে কী হবে? এই শূন্যগুলো ডিলিট হয়ে যাবে, এই শূন্যের কোনো দাম নেই, কোনো সংখ্যার আগে যতগুলো শূন্য বসাতে পারবো সে তার দাম নেই। উপরে কি রয়েছে বাকি? 4 ইন্টু কত রয়েছে? 6 ইন্টু 1000 বাই কত রয়েছে? নিচে 2 ইন্টু 100 ইন্টু 1000। আচ্ছা 1000 না, এটা 4টা শূন্য হবে যেহেতু 4টা সংখ্যা ছিল, তার মানে এই 3টা আর এখানকার 3টা গেল, 2 2 4, তার মানে উপরে থাকলো কত? 6 2 12 12, আর নিচে কত থাকলো আমার? 10 ইন্টু 100। তার মানে আমরা যদি 10কে দেখো যে কোনো সংখ্যাকে যদি এখানে আমার কত থাকে? 15 থাকে, 15কে যদি 10 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? যদি 10 দ্বারা ভাগ করি তাহলে শেষে জয়টা শূন্য থাকবে, তয়টা সংখ্যার আগে উপরে ততটা সংখ্যার আগে দশমিক বসে যাবে। তার মানে 15 বসাও, কটা শূন্য ছিল? একটা, তার মানে ডান দিক থেকে একটা সংখ্যার আগে দশমিক বসে দাও, তার মানে কত হয়ে গেল? 1.5। যদি 125 থাকতো আর যদি আমি 10 দ্বারা ভাগ করতাম তার মানে একটা শূন্য, তার মানে একটা সংখ্যার আগে দশমিক বসে দাও, 10 উঠে দাও। তাহলে 100 নিয়মটা বলে দিই আমি তোমাদেরকে। যদি এখানে এত বড় সংখ্যা রয়েছে, নিচে 100 দ্বারা ভাগ করতে বলেছে, তার মানে 100 তুলে দিব নিচ থেকে, কটা শূন্য ছিল? 2টা শূন্য, তার মানে 2টা সংখ্যার আগে তুমি দশমিক বসিয়ে দাও। তাহলে কিভাবে করতে হবে বুঝে গেলে, তাহলে এটা করো দেখি। তাহলে
তার মানে দেখো উপরে রয়েছে 12, নিচে রয়েছে 10, তার মানে 10টাকে যদি ভাগ করি 10 দ্বারা 12কে, তাহলে কত হয়ে যাবে? এটা 1.2, আর নিচে কত ছিল? 100, তার মানে 100 থাকলো। তার মানে দেখো 1.2 থাকলো, 100কে কার স্কোয়ার লেখা যায়? 10-এর স্কোয়ার, তার মানে 10-এর স্কোয়ার লিখলাম। তার মানে দেখো প্রশ্নে রয়েছে কিন্তু ইন্টু দিয়ে, তার মানে এটাকে আমাকে উপরে নিয়ে গিয়ে গুণ করতে হবে। তার মানে 1.2 ইন্টু কত হয়ে যাবে? 10-এর পাওয়ারে -2। 10-এর পাওয়ারে 2টা কী ছিল? প্লাসে ছিল, উপরে গেলেই এটাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে? -2 হয়ে যাবে। তার মানে কত অ্যান্সার হয়ে গেলো? 1.2 ইন্টু 10⁻²। চলো, এটা একটু নিউমেরিক টাইপের অঙ্ক ছিল, তোমরা কিন্তু এখান থেকেও ক্যালকুলেশন করে একটা অ্যান্সার, আলাদা টাইপের অ্যান্সার পেতে, কিন্তু ওরা যেই হিসাবে অপশানে দিয়েছে আমাকে সেই অপশান অনুযায়ী কাজ করতে হবে। চলো নেক্সট প্রশ্ন পড়বে। কি বলছে? রোহান এবং সোহান যথাক্রমে 10 দিন এবং 12 দিনে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। তারা সোহান থেকে শুরু করে বিকল্প দিনে কাজ করলে পরে কত দিনে কাজ করবে? তার মানে সোহান থেকে কাজ শুরু করছে আর বিকল্প দিনগুলোতে কাজ করছে। তার মানে একদিন যদি সোহান কাজ করে, তারপরের দিন রোহান করবে, তারপর দিন আবার সোহান, তারপরের দিন আবার রোহান। তাহলে দেখো আগে কি বলেছে আমাকে? রোহান এবং সোহান, তার মানে আর দ্বারা রোহান ধরলাম, এস দ্বারা সোহান ধরলাম। তার মানে রোহান কত দিনে করছে? 10 দিনে, আর সোহান কত দিনে করছে? আমার 12 দিনে। তাহলে এখান থেকে আগে আমরা টোটাল ওয়ার্ক বের করব। তাহলে টোটাল ওয়ার্ক বের করতে গেলে কী করতে হবে? 10 আর 12 লসাগু, 2 দ্বারা 5, 6 2 12, 5 6 30, 30 2 60। 60 হয়ে গেল কি আমার টোটাল ওয়ার্ক? তার মানে 60 বসিয়ে দাও। টোটাল ওয়ার্ক কত হয়ে গেল স্যার? 60। তার মানে রোহান করছে 10 দিনে 60 ইউনিট, তার মানে একদিনে কত করবে? 10 দ্বারা ভাগ করে দাও, 6 ইউনিট। সোহান করছে 12 দিনে 60 ইউনিট, একদিনে কত করবে? 12 দ্বারা ভাগ করে দাও, 5 ইউনিট। তার মানে রোহান করছে একদিনে কত? রোহান করবে একদিনে 6 ইউনিট, আর সোহান করবে একদিনে কত? 5 ইউনিট। এবার কাকে দ্বারা কাজ শুরু হচ্ছে? আমার সোহানকে দ্বারা। কাকে দ্বারা? সোহান থেকে কাজ শুরু হচ্ছে। তার মানে প্রথম দিন করবে কে? সোহান, তারপর দিন কে করবে? রোহান। সোহান একদিনে কত কাজ করে নেবে? একদিনে 6 ইউনিট। আচ্ছা, সোহান একদিনে কত ইউনিট কাজ করে নেবে? 5 ইউনিট। রোহান তারপরে দিনে কত ইউনিট করবে? 6 ইউনিট। তার মানে তারা, সোহান করছে প্রথম দিন, রোহান করছে দ্বিতীয় দিন, তারা দুদিনে কত কাজ করছে একসঙ্গে? 5 6 11 ইউনিট কাজ। তারা দুদিনে করছে 11 ইউনিট। তার মানে আমরা 60-এর কাছাকাছি। দেখো তো, যদি 5 দ্বারা গুণ করে দিই তাহলে কত করবে? 5 11 55। তার মানে 55 ইউনিট কাজ কত দিনে করবে? তারা 5 দ্বারা গুণ করলাম, তার মানে এই 5-এর সঙ্গে তারা দুদিনে 11 ইউনিট করে কাজ করছে, আর 55 ইউনিট কাজ করবে 5 দ্বারা যদি গুণ করি। তার মানে 5-এর সঙ্গে দেখো একদিন সমান কত পেয়েছি আমরা? 2। তারা 2 দিনে কাজ করছে, তার মানে 5-এর সঙ্গে 2 গুণ করে দাও, 5 × 2 = 10। এই 2 দিনটাকে আমরা কি ধরবো? 1 সাইকেল, এক সাইকেল, CYCLE, মানে একটা চক্র। তার মানে একটা চক্র সম্পূর্ণ হতে কত দিন লাগছে? 1 2। তার মানে 2 দিনে তারা কত কাজ করছে? 11 ইউনিট। তাহলে কত চক্রতে তারা এই 60-এর কাছাকাছি কাজ করবে? তার মানে আমরা যে 5টা চক্র নিই, তার মানে 5টা চক্রতে কাজ কত করবে? একটা চক্র মানে 1 2, একটা চক্র মানে কত? 2 দিন। 2 দিনে কত কাজ করছে তারা? 11 ইউনিট। মানে 5টা চক্রতে কত করবে? 55 দিন। আর 5টা চক্র মানে কত দিন? একটা চক্র মানে কত ছিল? 2 দিন। তার মানে 5টা চক্র মানে 10 দিন। তার মানে 10 দিনে তারা কত কাজ করলো? 55 ইউনিট। তার মানে বাকি আছে কত? টোটাল ছিল 60, তার মধ্যে 55 হয়ে গেছে, তার মানে বাকি রয়েছে 5 ইউনিট। তার মানে 5 ইউনিট কাজ এবার কে করবে? সোহান করেছিল, তারপরে রোহান করেছিল। এভাবে রোহানের কাছে গিয়ে শেষ হলো, যেহেতু সাইকেলটা চক্রটা সম্পূর্ণভাবে হচ্ছে। তার মানে এবার কে দ্বারা কাজ শুরু হবে? আবার সোহানের দ্বারা কাজ শুরু হবে। আর সোহান একদিনে কত করছে? 5 ইউনিট, আর বাকি রয়েছে 5 ইউনিট। 5 ইউনিট কাজ বাকি রয়েছে, আর একদিনে তুমি 5 ইউনিট কাজ করতে পারো। তাহলে কত দিন লাগবে 5 ইউনিট কাজটা করতে? একদিনই। 5 দ্বারা ভাগ করে দাও, 5 ইউনিট একদিনে করে, 5 ইউনিট বাকি রয়েছে, মানে একদিন। তাহলে কতদিন টোটাল কাজটা সম্পূর্ণ হতে সময় লাগবে? অলরেডি 10 দিন তারা করে রেখেছে, আর একদিন, তার মানে কত হয়ে যাবে? 11 দিন। তার মানে 11 দিনে আমার কাজটা সম্পূর্ণ হবে। চলো, আচ্ছা প্রশ্নে কী বলেছিল একবার পড়ে নিই। বিকল্প দিনে কাজ করলে পুরো কাজ কত দিনে শেষ হবে? তাহলে পুরো কাজ কত দিনে শেষ হচ্ছে? আমার 11 দিনে। চলো নেক্সট কোশ্চেন করবে। চলো করো। চলো কি বলছে নেক্সট কোশ্চেন? 517 139 517 139 195 176 192 সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে কত কত সংখ্যা বলেছে আমাকে? 517। তার মানে কি গড় বের করতে গেলে কি হবে? সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা। তাহলে কতগুলো সংখ্যা রয়েছে? 512 প্লাস প্রত্যেকটা সংখ্যার যোগফল করে দাও। 512 প্লাস 139 প্লাস কত রয়েছে আমার? আচ্ছা 512 না, এটা 517 রয়েছে। প্রশ্নে কত রয়েছে? 517 প্লাস 139 প্লাস 195
প্লাস কত রয়েছে আমার 176 প্লাস কত রয়েছে 176 প্লাস 192। তাহলে এই সংখ্যাগুলোর গড়, তার মানে সংখ্যাগুলোর গড় বের করতে গেলে কী হবে, সংখ্যাগুলোর যোগফল বাই মোট সংখ্যা কত রয়েছে আমার 570, 1 2 3 4 5। তাহলে 5 দ্বারা ভাগ করে দাও, ক্যালকুলেশন করবে, যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো, আর কিন্তু এটা একরকম মেথডে করা যায়, আমি তোমাদেরকে শিখিয়েছিলাম। কারা কারা সেই মেথডটা করতে পারবে আর আমাকে অ্যান্সারে লিখো যে সেই মেথডটা মনে রয়েছে, সেই মেথডটাতে আমরা করতে পারবো। চলো, এটা কিন্তু তোমরা করে অ্যান্সার জানাবে আমাকে প্রত্যেকে। কি বলছে, একটি জ্যাকেট এবং হ্যান্ডব্যাগের মূল্য হচ্ছে 3:2 অনুপাতে। যদি একটি জ্যাকেটের দাম হ্যান্ডব্যাগের চাইতে 600 টাকা বেশি হয় তাহলে হ্যান্ডব্যাগের মূল্য কত? তার মানে দেখো, জ্যাকেটকে জে দিয়ে লিখছি আর হ্যান্ডব্যাগকে এস দিয়ে লিখছি। তাহলে জ্যাকেট আর হ্যান্ডব্যাগের মূল্যের অনুপাতটা কত বলে দিয়েছে আমাকে? 3:2। এবার আমাকে কি বলছে যে যদি একটি জ্যাকেটের দাম হ্যান্ডব্যাগের চাইতে আমার কত বলছে 600 টাকা বেশি। কিন্তু দেখো তো, জ্যাকেটের দামটা হ্যান্ডব্যাগের চাইতে কত বেশি? জ্যাকেটের দাম হচ্ছে 3, হ্যান্ডব্যাগের দাম 2। তার মানে জ্যাকেটের দামটা হ্যান্ডব্যাগের চাইতে কত বেশি? 3 থেকে 2 বাদ দিয়ে দেবো, 1 বেশি। কিন্তু আমাকে প্রশ্নে বলছে কত বেশি? 600। তার মানে এই আমরা এখানে পেলাম কত বেশি? 1 বেশি। তাহলে প্রশ্নে বলেছে 600, তার মানে 1-এর মানটা কত হয়ে যাবে? 600। তবে আমাকে কী বের করতে বলেছে? হ্যান্ডব্যাগের মূল্য কত। তার মানে এখানে হ্যান্ডব্যাগের মূল্যটা কত ছিল? 2। তার মানে 2-এর মানটা কত হয়ে যাবে? 600। 1-এর মান যদি 600 হয়, 2-এর মান 600 × 2 সমান হয়ে যাবে 1200। তার মানে হ্যান্ডব্যাগের দামটা কত হয়ে গেল স্যার? 1200। একেবারে জলের মতো সহজ কোশ্চিন ছিল, কিছুই ছিল না অঙ্কতে। চলো, নেক্সট প্রশ্ন করবে। চলো করো দেখি, তোমরা এটা করে দেখাও। একবারে নিউমেরিক টাইপের কোশ্চেন রয়েছে, নতুন, একেবারে নতুন টাইপ। চলো, আশা করি তোমরা করতে পেরেছো। একেবারে সহজ অঙ্কটা রয়েছে, কিন্তু আমাদের প্র্যাকটিস সেটে একটু নতুন টাইপের অঙ্ক পরিমিতি চ্যাপ্টার থেকে রয়েছে। যাদের ফর্মুলাটা মনে রয়েছে, আমি প্রত্যেকটা ফর্মুলা পরিমিতি চ্যাপ্টারে কিন্তু কনসেপ্ট ক্লাসে প্রত্যেকটা ফর্মুলা আমি লিখিয়েছিলাম তোমাদেরকে। যারা করনি কনসেপ্ট ক্লাস, একটু সময় বের করে তোমরা পরিমিতি চ্যাপ্টারটার প্রত্যেকটা ফর্মুলা তোমরা দেখে নাও। সেখান থেকে ক্লাসে গিয়ে দেখে নাও, আমার প্লে লিস্টে রয়েছে, কনসেপ্ট ক্লাসের প্লে লিস্টে রয়েছে, গিয়ে দেখে নাও। কারণ পরিমিতি চ্যাপ্টার থেকে এসএসসি জিডিতে 2টো কোশ্চিন পাবো, আর 2টো কোশ্চিন মানে 4 মার্কস। আর পরিমিতি, আমি সত্যি বলছি, একটা জিনিস মনে রাখবে, পরিমিতির চাইতে সহজ একেবারে অঙ্ক না। আমি কনসেপ্ট ক্লাসে বলেছিলাম যে ফর্মুলা মনে থাকলে তোমার অঙ্ক এমনি হয়ে যাবে। তাহলে যাদের করা নেই তারা একটু ক্লাসটা একটু ফাঁকা টাইম বের করে দেখে নাও ক্লাসটা, আর প্রত্যেকটা ফর্মুলা লিখে নেবে। আমি ইম্পর্ট্যান্ট ফর্মুলাগুলোই লিখিয়ে রেখেছি। কী বলছে, একটি বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের সমান পরিধি রয়েছে। একটি বর্গক্ষেত্র মানে কি আগে জানতে হবে, যার 4টা বাহু আমার সমান, এটা একটা বর্গক্ষেত্র। একটা বর্গক্ষেত্র এবং একটা সমবাহু ত্রিভুজ মানে কি, যার 3টা বাহুই সমান। এটা যদি 10 মিটার হয়, এটাও 10 মিটার হবে, এটাও 10 মিটার হবে। তবে সমবাহু ত্রিভুজ আর একটা বর্গক্ষেত্রের কি বলেছে আমার? পরিধি মানে কি, এই 4টা বাহুর যোগফল যত হবে আর এই 3টা বাহুর যোগফলটা আমার সমান হবে। তার মানে এইটা যদি 4টা বাহুর যোগফলটা আমার 30 হয়, তার মানে এই 3টা বাহুর যোগফলটাও 30 হবে। তার মানে পরিধি বলেছে কত? সমান বলেছে। অর্থাৎ বর্গক্ষেত্র এবং একটি সমবাহু ত্রিভুজের পরিধি সমান পরিধি রয়েছে। এবার কি বলছে, যদি বর্গক্ষেত্রের কর্ণ, এই যে এটা আমার কি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে √2। কি বলেছে? √2 সেমি। √2 কি বলেছে? সেমি। বর্গক্ষেত্রের কর্ণটা বলেছে √2 সেমি হয়। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বার করতে বলেছে। তার মানে দেখো তো, এখানে তো আমরা বাহুগুলো জানি না, কিন্তু আমার কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 12√2। আমরা যদি ধরে নিই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য করে হবে, যেহেতু আমার কি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান হয়। তার মানে আমি লিখিয়েছিলাম একটা ফর্মুলা তোমাদেরকে, যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2 একক। কীভাবে হবে সেটাও আমি বলে দিয়েছি, a√2 হয়ে যাবে, a√2 সেমি হয়ে যাবে। তার মানে বর্গক্ষেত্রের আমার কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা কী হয়ে যাবে? a√2। কিন্তু আমাকে কি বলেছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2।
তার মানে এখান থেকে যদি আমরা বের করি এই √2 কাটবে, এর মানটা কত হয়ে যাবে 12। তার মানে এখান থেকে এর মান 12 পেয়ে গেলাম, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 12 সেমি করে। তার মানে পরিধি মানে কি 4টা বাহুর যোগফল। তার মানে 4টা বাহুর যোগফল কত হয়ে যাবে, একটা বাহুর যদি 12 হয় তাহলে 4টা বাহু কত হয়ে যাবে, 4 × 12 = 36। তার মানে এই 4টা বাহুর যোগফল কত হয়ে গেলাম আর 36 সেমি। তার মানে পরিধিটা, বর্গক্ষেত্রের পরিধি কত পেয়ে গেলাম 36 সেমি। এবার আমাকে কি বলেছে যে বর্গক্ষেত্রের পরিধি আর ত্রিভুজের পরিধিটা সমান হবে। তার মানে কি এটাই হয়ে গেল আমার কিসের 36, এর পরিধি আর এর পরিধি সমান হবে। তার মানে বর্গক্ষেত্রের পরিধি 36 হয়, তার মানে ত্রিভুজের পরিধিটাও কত হয়ে যাবে আমার 36 সেমি। তার মানে দেখো ত্রিভুজের পরিধি পেয়ে গেলাম 36 সেমি। তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত হবে, কটা বাহু হচ্ছে 1 2 3, তার মানে 3 দ্বারা ভাগ করে দাও। তার মানে কত হয়ে গেল 3 × 12 = 36। আচ্ছা আচ্ছা, এই 48 হবে, 12 × 24 4 × 48 হবে। এটা একটু মিস্টেক হয়েছিল আমার, 3 × 12 = 36 করে দিলাম না, 4 × 12 = 48 হবে। তার মানে এর পরিধি যদি 48 হয়, তার মানে এর পরিধিও 48 হবে। আমাকে প্রশ্নানুসারে বলে দিয়েছে যে ত্রিভুজের পরিধি আর বর্গক্ষেত্রের পরিধিটা সমান হবে। তাহলে ভাগ করলে কত হয়ে যাবে, 3 × 1 = 3, 3 × 6 = 18। তার মানে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত করে হয়ে গেল 16 সেমি। তাহলে আমাকে কি বের করতে বলেছে, ত্রিভুজের বের করতে বলেছে ক্ষেত্রফল। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি স্যার, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √34 × বাহু স্কোয়ার। বাহু মানে কি রয়েছে আমার 16, তার মানে 16 হয়ে যাবে স্কোয়ার। তাহলে দেখো 16 স্কোয়ার মানে কি স্যার, 16 × 16 লিখতে পারি। তার মানে এটা কাটলো 4 × 4 = 16। তাহলে কত হয়ে যাবে এখান থেকে ক্যালকুলেশন করলে, 4 × 16 = 64, 64 √3 কি হয়ে যাবে, ক্ষেত্রফল বের করতে বলেছে। তার মানে এককটা কি হয়ে যাবে, বর্গ সেমি। বর্গ সেমি মানে কি সেমি স্কোয়ার, 64 √3 হয়ে যাবে সেমি স্কোয়ার। চলো, যাদের জানা ছিল আর একবার আমি বলে দিচ্ছি। বর্গক্ষেত্রের পরিধি ত্রিভুজের পরিধি আমাকে সমান বলেছে, সমবাহু ত্রিভুজ। এটা কি বলেছে, কন্ডিশন বলেছে সমবাহু ত্রিভুজ, দুটার পরিধি সমান। আর পরিধি মানে হচ্ছে আমার বাহুগুলোর যোগফল। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 12 √2। আর আমরা সূত্র কি জানি বর্গক্ষেত্রের বাহু কর্ণের দৈর্ঘ্যের সূত্র, যে আমি ধরে নিলাম বাহুগুলো তার মানে কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে a√2। তাহলে আমরা এখান থেকে পেলাম a√2, কিন্তু আমাকে কর্ণের দৈর্ঘ্যটা কত বলে দিয়েছে 12 √2। তার মানে a√2 মানটা কত 12 √2। তার মানে √2 কাটলো, এর মান কত 12। তার মানে এর মান 12 যদি হয়, তাহলে 4টা বাহুর যোগফল, অর্থাৎ পরিধি মানে কি 4টা বাহুর যোগফল। 4টা বাহুর যোগফল কত হয়ে যাবে 12 × 4, 4 × 48 সেমি। 12 12 2 24, 3 × 36, 4 × 48 সেমি হয়ে গেল পরিধি। তার মানে এর পরিধি আর এর পরিধি সমান বলেছে। তার মানে বর্গক্ষেত্রের পরিধি 48 হলে ত্রিভুজের পরিধিটাও কত হয়ে যাবে 48। তাহলে পরিধিকে যদি আমরা 3 দ্বারা ভাগ করে, যদি 3টা বাহু রয়েছে, তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত পেয়ে গেলাম এখান থেকে 16 সেমি। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 16 সেমি পেয়ে গেলাম। এবার কি জিজ্ঞাসা করেছে আমাকে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √34 × বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কি 16 স্কোয়ার, 16 × 16। এখানে ক্যালকুলেশন করো 64 √3 সেমি স্কোয়ার। চলো, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছিল এটা, একটু নিউমেরিক টাইপের ছিল, কিন্তু যাদের ফর্মুলা মনে রয়েছে তারা পটাপট করে দিবে। চলো, কি বলছে, যদি একটি অর্ধগোলার্ধের ব্যাসার্ধ সমান একটি শঙ্কুর উচ্চতা সমান, কি বলেছে আমার, শঙ্কুর ব্যাসার্ধ হয়, অর্থাৎ একটি অর্ধগোলার্ধ মানে কি একটা কাটা বল, অর্ধগোলার্ধের আমার ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে শঙ্কুর কি বলেছে, শঙ্কুর উচ্চতা আর ব্যাসার্ধ সমান হবে। অর্ধগোলার্ধের ব্যাসার্ধ সমান শঙ্কুর উচ্চতা সমান শঙ্কুর ব্যাসার্ধ। তার মানে 3টা জিনিস আমার সমান বলেছে। তার মানে যদি অর্ধগোলার্ধের ব্যাসার্ধ আর হয়, তাহলে শঙ্কুর উচ্চতাটাও হবে আর শঙ্কুর ব্যাসার্ধটাও হবে আর। এখান থেকে এবার কি বলেছে, তবে অর্ধগোলার্ধের বক্রতল এবং শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করো। তাহলে অর্ধগোলার্ধের বক্রতল আর শঙ্কুর বক্রতলের আমার ক্ষেত্রফল বের করতে বলেছে। আমরা এখান থেকে এই অনুপাত বের করতে বলেছে। তাহলে অর্ধগোলার্ধের ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি বক্রতলের, যে 3πr²। আর শঙ্কুর আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে কি এই বাঁকা তলটার, এই ভূমির তলটা বলেনি। যদি বলতো সমগ্র তলের তাহলে আমি এটা নিতাম, শুধু বলেছে বাঁকা তলটার। তার মানে বাঁকা তলটার ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়ে যাবে আমার πr²।
এল, পাই আর এল। কিন্তু আমরা কি এল জানি? এল মানে কি তির্যক উচ্চতা, এটার মানটা বের করতে হবে। তার মানে দেখো এখান থেকে এটা কেটে বের করে দাও। এটা যদি আর হয় তার মানে এটা আর, তার মানে এটা যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের এটা কি অতিভুজ, আর অতিভুজ সমান কি জানি রুট আন্ডার দৈর্ঘ্য স্কোয়ার অর্থাৎ আর স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। ভূমি স্কোয়ার কত রয়েছে? আর স্কোয়ার প্লাস উচ্চতার স্কোয়ার, তার মানে উচ্চতার স্কোয়ার, তার মানে কত হয়ে যাবে? আর স্কোয়ার আর স্কোয়ার কত হয়ে গেল? 2r স্কোয়ার। এখান থেকে আর স্কোয়ার মানে কি দুটো আর, এখান থেকে একটা আর বেরিয়ে যাবে, থাকবে কি আর রুট 2। তার মানে এল এর মানটা কত পেয়ে গেলাম আমরা? এল সমান পেয়ে গেলাম এখানে আর রুট 2। তাহলে অনুপাত বের করতে বলেছে, এর আর এর অনুপাত, তার মানে অনুপাত আমরা দিয়ে দিলাম। দেখো অনুপাত মানে কি উপর নিচে করে লিখতে পারবো বাই আকারে, 3 পাই স্কোয়ার বাই পাই আর এল। তার মানে এখান থেকে পাই কাটলো, এখান থেকে একটা আর, এখান থেকে একটা আর কাটলো, থাকলো একটা আর, তাহলে উপরে কি কি থাকলো? 3r বাই এল। তার মানে দেখো 3 আর এল এর মানটা কত ছিল? আর রুট 2, আর রুট 2, এই আর কাটলো, তাহলে কত হয়ে গেল? 3/√2, অর্থাৎ 3 অনুপাত রুট 2 হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 অনুপাত রুট 2 হয়ে গেল আমাদের কি অ্যান্সার। আচ্ছা কি বলেছে? যে অর্ধগোলার্ধের বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা সমগ্রতলের বলেনি, সরি এই তলটাও আমরা ধরে নিয়েছি। তাহলে শুধু বক্রতলের বলেছে মানে কি হয়ে যাবে আমার? 2 পাই আর এল হবে, 2 পাই আর স্কোয়ার। তার মানে এটা কত হয়ে যাবে আমার? 2 করে হয়ে যাবে, 2 করে হয়ে যাবে। যদি অর্ধগোলার্ধের সমগ্রতলের ক্ষেত্রফল বলতো তাহলে 3 পাই আর স্কোয়ার হতো, কিন্তু কি বলেছে? শুধু বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পেয়ে গেলাম? এটা 2 হবে, তোমার কত হয়ে যাবে? 2√2। তার মানে কত হয়ে যাবে স্যার? 2√2 একক। চলো দেখে নিলে। তাহলে ফর্মুলাগুলো সবসময় মনে রাখবে। এখানে কিন্তু তোমরা একটা, আমি যেমন মিস্টেক করলাম এখন একটা, যে 3 পাই আর স্কোয়ার লিখে দিয়েছিলাম। যদি আমাকে এখানে প্রশ্নে বলতো যে অর্ধগোলার্ধের সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমাকে 3 পাই আর স্কোয়ারই লিখতে হতো, কিন্তু আমাকে বলেছে শুধু অর্ধগোলার্ধের বক্রতলের ক্ষেত্রফল, মানে কত হয়ে 2 পাই আর স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখবে। বলছে সর্বাধিক সংখ্যাটি খোঁজো যা 57, 93 এবং 191কে ভাগ করে যাতে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট এক থাকে। কালকে সেম টাইপের অঙ্ক ছিল, মানে কি বলছে আমার এমন একটা সংখ্যা খুঁজতে বলছে এই অপশান থেকে, যেটার দ্বারা যদি আমি এই 51, 57, 93 এবং 191কে ভাগ করি তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে ভাগ শেষে এক হবে। তাহলে কি বলেছিলাম? বড় সংখ্যাগুলো থেকে ছোট সংখ্যা বাদ দেবো। 191 থেকে বাকি ছোট দুটোকে বাদ দাও। 191 থেকে কাকে বাদ দেবো? 93 আর 57। 93 আর একবার 191 থেকে দিব 57। তারপরে 191 পরে বড় কি রয়েছে আমার? 93। তার মানে এবার 93 থেকে কাকে বাদ দিব? সবচেয়ে ছোট সংখ্যা থাকে 57কে। এখান থেকে আমরা কি পাবো? 191 থেকে যদি 3 বাদ দিই তাহলে কত হয়ে যাবে? 8, আর 19 থেকে 10 বাদ দিলে 9, 98। এখান থেকে কত হয়ে যাবে? 11 থেকে 7 বাদ 4, 19 থেকে 6 বাদ হয়ে যাবে 13, 134। এখান থেকে 93 থেকে 57 বাদ দিলে কত হয়ে যাবে? 6, আর 6 বাদ 3, 36। তার মানে এবার কি করব? এটি বিয়োগফল পেলাম। এবার প্রত্যেকটা সংখ্যার কি করে দিব আমরা? গসাগু। তার মানে 36, 134 আর 98 এর গসাগু করে দাও। দ্বারা কি দ্বারা যাবে? প্রথমে 2 দ্বারা। তাহলে 18 2 36, 6 2 12, 7 2 14, এখানে কত হয়ে যাবে? 4 2 8, 9 2 18। এবার কত দ্বারা যাবে স্যার? আর যাই কি? দেখো আর যাই না আমার কিন্তু। তার মানে কত হয়ে যাবে আমার? গসাগুটা কত পেলাম? 2। তার মানে হয়ে যাবে আমাদের অ্যান্সার কত? 2। তার মানে 2 দ্বারা যদি প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা একই হবে। তার মানে কত অ্যান্সার হয়ে গেল? 2। চলো নেক্সট কোশ্চেন দেখবে। চলো এখান থেকে আমাদের 10টা কোশ্চেন একবারে কমপ্লিট হয়ে গেল। আজকে 20 নম্বর প্র্যাকটিস সেটে 10টা টপ 10 কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আমরা কমপ্লিট করে ফেললাম। এখান থেকে 20টা প্র্যাকটিস, আজকের ডেটে আমাদের 20টা প্র্যাকটিস সেট স্যার শেষ হয়ে গেল। অলরেডি 20টা প্র্যাকটিস সেট মানে কি? প্রত্যেকটা প্র্যাকটিস সেটে 10টা করে অঙ্ক, মানে কি 200টা অঙ্ক আমরা অলরেডি শেষ করে ফেললাম। আর প্রত্যেকটা কিন্তু পরীক্ষার প্যাটার্নে। যারা নিজেকে ফাঁকি না দিয়ে ঠিকঠাকভাবে প্র্যাকটিস করেছো এই 20টা প্র্যাকটিস সেট,
আশা করি এখন তাদের 90+ প্রশ্ন অর্থাৎ 90% প্রশ্ন অর্থাৎ 10টার মধ্যে 9টা প্রশ্ন তোমরা আমি করার আগেই করে দিতে পারছো। এবং যারা কন্টিনিউয়াসলি লেগে থাকবে পরীক্ষা পর্যন্ত, পরীক্ষা হলেও সেম জিনিসটা দেখতে পাবে যে তোমরা 20টার মধ্যে 20টা প্রশ্ন একেবারে মনে হবে যে তোমরা আমার ক্লাসে বসেই প্র্যাকটিস করছো, এভাবে একেবারে 15 মিনিটের মধ্যে করে আসতে পারবে। সেই জন্য প্রত্যেককে বলছি, যারা কনসেপ্ট ক্লাস করোনি পোস্ট দিয়ে লাভ নেই, আফসোস করে লাভ নেই, কারণ সময় পার হয়ে গেছে, সময় আর ঘুরে আসবে না। আর এখন যদি কনসেপ্ট ক্লাস কমপ্লিট করতে যাও তাহলে অনেক সময় লাগবে। সেজন্য প্র্যাকটিস সেটটাই তোমরা প্রথম থেকে ফোকাস করে রাখো শেষ পর্যন্ত। আমি এটুকু আশা করব যে আমার ক্লাসের একটা প্র্যাকটিস সেটের বাইরে, একটা প্যাটার্নের বাইরে অঙ্ক আসবে না, হুবাহু কমন দেখতে পারবে প্যাটার্ন, সেম প্যাটার্নে তোমরা প্রশ্ন গিয়ে দেখতে হবে, শুধু থাকবে সংখ্যাগুলো চেঞ্জ, 10-এর জায়গাতে 11, এমনকি কমনও আসতে পারে, হুবাহু সেম টু সেম কোশ্চিনও চলে আসতে পারে। সেই জন্য তোমরা প্রত্যেকে প্র্যাকটিস সেটগুলো একবারে খুব মনোযোগ সহকারে করবে। এবং সকালবেলা যে তোমাদের সোয়েব স্যারের রিজনিং ক্লাসটা হয়, সোয়েব স্যারের রিজনিংও প্র্যাকটিস সেট চলছে খুব একবারে পরীক্ষার প্যাটার্নে, তোমরা সেটাও অ্যাটেন্ড করবে। তাহলে তোমরা রিজনিং এবং ম্যাথে 80-র মধ্যে মিনিমাম হলেও তোমরা 75-এর উপরে তুলতে পারবে। কারণ আমাদেরকে ম্যাথ এবং রিজনিংয়ের টার্গেট 75 রাখতেই হবে। কাট অফ দেখতে পাচ্ছ কত হাই যাচ্ছে। যদি এখন তোমাকে সিলেকশন নিতে হয় তাহলে রিজনিং আর ম্যাথ, যারা ভাবছো যে আমি জিকে আর জিএসে আমি আর হিন্দি মিলিয়ে নম্বর তুলে নেব, তাহলে দেখতে পাচ্ছ দুটো সাবজেক্ট থেকে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে না। সেই জন্য এখন প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে, এখন কাট অফ ক্লিয়ার করার জন্য প্রত্যেকটা সাবজেক্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। সেই জন্য তোমাদেরকে যদি সিলেকশন নিতে হয় তাহলে 4টা সাবজেক্টেই তোমাদেরকে সেম ফোকাস দিতে হবে। আর আমি অঙ্ক এমনভাবে করাচ্ছি যারা একেবারে জিরো রয়েছে তারাও আমার ক্লাস থেকে বুঝতে পারবে আশা করি, কারণ প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে চলছি। আমি ক্লাসে সেই সমস্ত ছেলেদেরকে নিয়ে চলছি যারা একেবারে অঙ্কে জিরো রয়েছে। আর যারা জিরো রয়েছে আমি তোমাদেরকে বলে দিই, যারা একেবারে ইন্টেলিজেন্ট ছাত্র তারা তো একবার দেখলেই হয়ে যাবে অঙ্কটা, কিন্তু তোমরা যারা জিরো রয়েছো ক্লাস শেষ হওয়া মাত্র আবার তোমরা প্র্যাকটিস করো 10টা অঙ্ক, ক্লাসের 10টা অঙ্ক আবার প্র্যাকটিস করো নিজে থেকে, তাহলে এভাবে দেখবে একটা রেজাল্ট পাবে। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেট অর্থাৎ কালকে। ততক্ষণ যেন সুস্থ থাকো এবং ঠিকঠাকভাবে নিজের পড়াশোনা চালিয়ে যাও এবং রিভিশনটাও ঠিকঠাকভাবে করো। ধন্যবাদ।